নিজের স্বামীর সাথে দ্বিতীয় কোনো মেয়েকে সহ্য করা পৃথিবীর কোনো মেয়ের পক্ষেই সম্ভব না। আর সেখানে নোহা নিজের হাতে নিজের স্বামীকে দ্বিতীয় বিয়ে দিয়েছে। এই যন্ত্রণা বোধহয় ভাষায় প্রকাশ করার মতো না। নোহা রাস্তা দিয়ে ধীর পায়ে হাঁটছে আর কালকের দৃশ্যগুলো ওর চোখের সামনে ভাসছে। নোহার হাতে একটা প্যাকেট জাতীয় কিছু রয়েছে। সন্ধ্যায় রাস্তার শুনশান করে গাড়িগুলো নোহাকে ক্রস করে যাচ্ছে। হঠাৎ করে নোহার চোখে লাইটের আলো পড়তেই নোহা হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টা করলো। আলো নিভে যেতেই নোহার চোখের থেকে হাত সরিয়ে দেখলো একটা সাদা রঙের গাড়ি এসে ওর সামনে থামলো। নোহা গাড়িটাকে সাইড কেটে কয়েক পা আসতেই পেছন থেকে কেউ একজন বরফি বলে ডেকে উঠতেই নোহা থেমে গেল। বরফি নামটা একজনই ডাকতো, কিন্তু সে এই মুহূর্তে এই শহরে নেই। তাহলে কে ডাকতে পারে? নোহা পেছন ফিরতেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটাকে দেখতেই ওর ঠোঁটের কোণে হাসি ফুটল। নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের দুঃসময়ে যে কেউ পাশে পেতে চাইবে। নোহা হাসি মুখে বলে উঠল, সন্দেশ, তুই তুই কবে? নোহাকে দেখেই আবরার একগাল হেসে বলল, আমি তোকে সারপ্রাইজ দিতে তোদের বাসায় যাচ্ছিলাম। নোয়া হেসে আবরারের সামনে এসে আবরারের পিঠে একটা থাপ্পড় মেরে মুখ গোমড়া করে বলল, তুই দেশে ফিরলি আর আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? একদম কথা বলবি না তুই আমার সাথে। বলে নোহা মুখ গোমড়া করে মুখটাকে অন্যদিকে ফিরিয়ে নিল। আবরার একটু হেসে কান ধরে ইনোসেন্ট ফেস করে বলে উঠল, সরি মাই বরফি, কিন্তু আমার দোষ নেই। তোকে গত কয়েকদিন অনেক ফোন দিয়েছিস, তুই রেসপন্স করিস নি। আবরারের কথা শুনে নোহার মুখটা চুপসে গেল। গত কয়েকদিন ওর ফোন ধরার মতো পরিস্থিতি ছিল না। নোহা আবরারকে কিছু বলতে না দিয়ে মুখের হাসির রেখা টেনে বলে উঠল, মিস্টার সন্দেশ, এখন নিজের দোষ আড়াল করতে আমার উপর দোষ চাপানো হচ্ছে। খুব খারাপ হবে বলে দিচ্ছে। বলে নোহা কোমরে হাত দিয়ে আবরারের দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই আবরার মুখ টিপে হেসে পড়ল। একদম বরফের মতো লাগছে। বলে চোখ টিপ মারতে নোহা আর আবরার দুজনেই শব্দ করে হেসে উঠল। আজ 2 দিন পর নোহার মুখে হাসি ফুটল। নোহা হাসছে আর আবরার নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, খুব শীঘ্রই তুই তোর এই মিষ্টি হাসিটা ফিরে পাবি। রাতে নিহান বাড়ি ফিরে নিজের রুমে আসতেই তিধাকে সোফার পায়ের উপর পা তুলে বসে ফোনে কারোর সাথে কথা বলতে দেখেছে। নিহানকে দেখেই তিধা থেমে গেল। নিহান একবার তিধার দিকে চোখ দিয়ে সোজা ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই তিধা পেছন থেকে বলে উঠল, তুমি আজকে যেই কাজটা করলে সেটার জন্য তোমাকে পস্তাতে হবে নিহান। আমি চাইলে এক্ষুনি তোমার... তিধার কথা শুনে নিহান রক্তচক্ষু নিয়ে তিধার দিকে তাকিয়ে বলে উঠল, আলিশার গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে কি হবে তুমি ভাবতেও পারছো না। বলে নিহান ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। নিহান পানি ছেড়ে দিয়ে কয়েকবার মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকাতেই নিহানের চোখের পানি গড়িয়ে পড়ল। নিহানের চোখগুলো ফুলের লাল হয়ে আছে, ছেলেটার চেহারাটা ফ্যাকাশে হয়ে আছে। নিহান আয়নার দিকে তাকিয়ে 2 হাত মুঠোয় বন্দি করে রাগী ফেস করে দাঁতে দাঁত চেপে বলে উঠল, খুব শীঘ্রই তোমার খেলা শেষ করব আমি ত্রিধা। আর সেদিন তোমার অবস্থা কি হবে তুমি ভাবতেও পারছো না। নিহানের রাগে শরীর কাঁপছে। নিহান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো তিধার রুমে নেই। নিহান ওর হাতের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে বেরিয়ে গেল। নুহাকে সর্বক্ষণ চোখে চোখে রাখবি, নুহার যে কোনো ক্ষতি না হয়। আর যেই কাজটা করার জন্য তোকে নুহাদের বাসায় পাঠালাম সেই কাজটা ঠিক কি হয়েছে? ফোনের ওপাশ থেকে কেউ উপরোক্ত কথাগুলো বলতেই আবরার শান্ত কণ্ঠে জবাব দিল, আমি নোহার রুমে একটা সিক্রেট ক্যামেরা লাগিয়ে দিয়েছি, কিন্তু বলে আবরার থামতেই ওপাশ থেকে কেউ রাগী কণ্ঠে বলে উঠল, আমার অর্ধেক কথা একদম পছন্দ নয়, আবার সেটা তুইও জানিস। সো কথাটা শেষ কর। নোহার রুমে ক্যামেরাটা লাগানোর আগে পুরো রুমটা খোঁজার সময় অন্য একটা ক্যামেরা খুঁজে পাই। মনে হয় এই ক্যামেরাটা অনেক দিন ধরে লাগানো ছিল। আবরারের কথা শুনে ওপাশে লোকটা চিন্তিত স্বরে বলে উঠল, অন্য একটা ক্যামেরা? নুহার রুমে অন্য একটা ক্যামেরা কি করে আসবে আর কে লাগাতে পারে? আবরার ভাবলেশীনভাবে জবাব দিল, কে আর করবে, যে এর সবকিছু শেয়ার ছাড়া কে আছে? আবরারের কথা শুনে ওপাশ থেকে আর কোনো শব্দ আসলো না। আবরার শব্দ না পেয়ে ফোনটা কেটে দিল। আবরারের মুখেও আজ হাসি নেই। নিজের ভালোবাসার মানুষটা নিখোঁজ থাকলে বোধহয় কোনো মানুষেরই মুখে হাসি থাকবে না। আলিশার কথা মনে উঠতেই আবরার খাটের উপর শটান হয়ে শুয়ে পড়তেই ওর চোখের দুপাশ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল।
আলিশার জ্ঞান ফিরতেই আলিশা চারিদিকে একবার চোখ বুলাতে দেখল বড় একটা রুমের একপাশে দুজন মেয়ে গার্ড চেয়ারের সাথে হেলান দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। মুহূর্তেই আলিশার সব মনে পড়ে গেল। আলিশা 2 দিন যাবৎ এখানে বন্দি, খাওয়ার সময় খাবার পাচ্ছে, সব পাচ্ছে, কিন্তু এই রুম থেকে বের হওয়ার রাস্তা আলিশা জানে নেই। আলিশা আস্তে করে নেমে পা টিপে টিপে জানালার কাছে উকি দিতেই বাইরে অন্ধকার চোখে পড়ল। এত অন্ধকার দেখে আলিশা ভয়ে জানালাটা শব্দ করে বন্ধ করতেই গার্ড দুটো জেগে উঠল। ওরা দুজনেই ধরফড়িয়ে উঠে দেখে আলিশা জানালার কাছে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। গার্ডদের মধ্যে একজন উঠে এসে বলতে লাগলো, পালানোর চেষ্টা করলে কি হবে জানো তো? গার্ডের কথা শুনে আলিশা অশ্রু সিক্ত চোখে গার্ডের দিকে তাকিয়ে বলে উঠল, কেন আটকে রেখেছেন আমাকে? আমি কি করেছি? আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি বাড়ি যাব। আমার বাড়ির সবাই আমার জন্য চিন্তা করছে। আমার ভাই আমাকে পাগলের মতো খুঁজছে। প্লিজ যেতে দিন আমাকে, প্লিজ। বলে আলিশা কান্না করে উঠল। আলিশা কান্না দেখে গার্ড জোরে ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে চুপ, একদম চুপ। টেবিলের উপর খাবার রাখা আছে, চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো। রাতের বেলা ডিস্টার্ব করো না তো। বলে মেয়েটা আবার গিয়ে নিজের জায়গায় বসে চোখ বন্ধ করে নিল। আলিশা জানালার পর্দাটা খামচে ধরেই বসে পড়ল। হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে কেঁদে উঠল আলিশা। সিনথিয়া বেগম আর তিধা মুখোমুখি দাঁড়িয়ে আছে। সিনথিয়া বেগম রাগী গলায় তিধার দিকে প্রশ্ন ছুড়ে দিল, আমার মেয়ে কোথায় ত্রিধা? তোমার কথা মতো আমি নুহাকে এই বাসা থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছি। নিহান আর নুহার ডিভোর্সের ব্যবস্থা করেছি। যেহেতু নুহা প্রেগনেন্ট সেহেতু ওদের ডিভোর্স হবে না এখন। তোমার সব কথা মেনেছে, আইনের লোক হওয়ার সত্ত্বেও আইন ভেঙেছে। তোমার কাছে হাত জোর করছে, প্লিজ আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, প্লিজ। আমার মেয়েটাকে এইভাবে বেঁধে রেখেছো কেন? তুমি তো বলেছিলে ও ভালো আছে, ওর গায়ে কোনো আঁচল লাগবে না, তাহলে ওর এই অবস্থা কেন? উত্তর দাও ত্রিধা। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। এক থাপ্পড়ে তোমার গালের সব কটা দাঁত ফেলে দিব। ভুলে যেও না আমি কে। নিজের মেয়েকে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে পড়ে থাকতে দেখে সিনথিয়া বেগম তিধার দিকে রাগী চাহনি নিক্ষেপ করে উপরোক্ত কথাগুলো বলে উঠল। সিনথিয়া বেগমের কথা শুনে তিধা একটু বাঁকা হেসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, কুল কুল শাশুড়ি আম্মু কুল। এত হাইপার হলে কি চলবে বলুন তো? বয়স হয়েছে তো আপনার। কখন বিপি হাইপার হলে কোন অঘটন ঘটে যায় বলা যায় নাকি? বলে মোবাইলটা অফ করে সিনথিয়া বেগমের দিকে তাকিয়ে চোখ মারতেই সিনথিয়া বেগমের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে উঠল। সিনথিয়া বেগম রেগে তিধার দিকে আঙ্গুল উঠিয়ে কিছু বলতে যাবে, তার আগেই তিধা সিনথিয়া বেগমের হাত মুচড়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মাই ডিয়ার শাশুড়ি আম্মু, ভুলে যাবেন না আমি কে। আর এই মুহূর্তে আপনার প্রাণের টুকরো একমাত্র মেয়ে আলিশা আমার খাঁচায় বন্দি। আমার একটা মাত্র ইশারা ওকে দুনিয়া থেকে চিরদিনের জন্য উপরে পাঠিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। সো আমার সাথে একদম চালাকি করতে আসবেন না। বলে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল সিনথিয়া বেগমকে। সিনথিয়া বেগম দাঁতে দাঁত চেপে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তিধার দিকে। তিধা কয়েক পা এগিয়ে গিয়ে আবার পেছন ফিরে শান্ত কণ্ঠে বলল, যেদিন নুহা নামক কালো ছায়া আমাদের জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হবে, সেদিন আপনি আপনার মেয়েকে পেয়ে যাবেন। টেনশন করবেন না, আমার একমাত্র ননদিনীকে মারবো না। বলে হাসতে হাসতে চলে গেল। সিনথিয়া বেগম কাঁদতে কাঁদতে চেয়ারে বসে পড়ল। আড়াল থেকে কেউ একজন সিনথিয়া বেগমের কান্না দেখে বিজয়ের হাসি হাসলো। তারপর বলে উঠল, সবে তো কান্না শুরু, তোমাদের সামনে আরও কত কান্না বাকি। বলে হাসতে হাসতে ভেতরে চলে গেল। পর্দাটা নড়ে উঠতেই সিনথিয়া বেগমের চোখ গেল সেদিকে। আড়ালে কেউ একজন দাঁড়িয়েছিল, কিন্তু কে ছিল? তিধা তো তখন বাইরে বেরিয়ে গেল। বাট তোদের বিয়ে হয়নি মানে? আবরারের প্রশ্নে নিহান হাসলো, তারপর শান্ত কণ্ঠে জবাব দিল, রাইমান খান, নিহান এতটাও বোকা না। নিহানের কথা শুনে আবরার একটু নড়েচড়ে বসলো। কিছু একটা রহস্যের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আবরার কিছু বলতে যাবে, তার আগে পাশের থেকে ইমন অধৈর্য কণ্ঠে বলল, তোদের বিয়ে তো নোহা দাঁড়িয়ে থেকে দিল, তাহলে বিয়ে হয়নি কথাটাই বললি কেন? নিহান একটা পেপার বের করে ওদের সামনে ধরতে দেখলো এটা একটা সম্পত্তির দলিল। আবরার কিছু বুঝতে না পেরে প্রশ্নসূচক দৃষ্টিতে নিহানের দিকে তাকাতে নিহান একটু জোরে নিঃশ্বাস চালো, তারপর বলতে লাগলো,
আমাদের রুমে একটা সিক্রেট ক্যামেরা লাগানো ছিল। সেদিন রাতে যদি আমি নুহাকে ওইসব কথা না বলতাম, তাহলে ত্রিধা নুহার সাথে সাথে আলিশাকেও মেরে ফেলতো। আমি হাজার চেষ্টা করেও ওদের বাঁচাতে পারতাম না। আমার হাতে কিছুই ছিল না। আমি একটা ফাঁদে আটকে পড়েছি। এমন একটা পরিস্থিতি মুহূর্তেই তৈরি হলো যে ত্রিধাকে বিয়ে করা ছাড়া আমার হাতে আর কোনো অপশন ছিল না। আমি যখন জানতে পারলাম নুহা মা আর আমি বাবা হতে চলেছি, তখন আমার খুশির থেকে ভয় বেশি হচ্ছিল। একদিকে বোন, আরেকদিকে আমার সন্তান, আমার ভালোবাসা, অন্যদিকে আমার কষ্ট করে অর্জন করা নাম খ্যাতি। ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে চাইলে আমার বোন আর আমার নাম খ্যাতি জনপ্রিয়তা হারাতে হতো, আর বোন নামক খ্যাতি ধরে রাখতে চাইলে ভালোবাসার মানুষটাকে হারাতে হতো। আমি তখন সত্যিই হেল্পলেস হয়ে গিয়েছিলাম। কি করব, এই জাল থেকে বের হব খুঁজেই পাচ্ছিলাম না। ত্রিধা আমাদের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল আমার মাকে ঠকিয়ে। তাই আমিও সামান্য একটু বুদ্ধি খাটিয়ে রেজিস্ট্রি পেপারের জায়গায় সম্পত্তির দলিলে সিগনেচার করিয়ে নিয়েছি। ত্রিধা আমাকে বিয়ে করার খুশিতে এতই মত্ত ছিল যে একবার চোখ বুলিয়ে দেখেনি যেটা কিসের পেপারস। এতে আমার কাজটা আরও সহজ হয়ে গেছে। আমাদের যেহেতু রেজিস্ট্রি হয়নি, সেহেতু বিয়ে কি করে হবে। আজ থেকে ত্রিধার সমস্ত গুটি চাল আমি দিব। যেই ভালোবাসার লোভে ত্রিধা এইসব করেছে, সেই ভালোবাসা দিয়েই বাজিমাত করব আমি। নিহানের কথাগুলো আবরার ইমন খুব মনোযোগ দিয়ে শুনছিল। নিহান থামতেই আবরার কষ্টাজড়িত কণ্ঠে বলল, আলিশা কেমন আছে নিহা? কোথায় আছে? আবরারের প্রশ্ন শুনতেই নিহান আর ইমন দুজনে ওর দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। আবরারের চোখের পানি টলমল করছে। নিহান আবরারের কাঁধে হাত রেখে মুখে হাসির রেখা টেনে বলে উঠল, আই হোপ আলিশা ভালো আছে, সুরক্ষিত আছে। ত্রিধা ওর কোনো ক্ষতি করার মতো ভুল কাজ করবে না। খুব শীঘ্রই আমার বোনকে খুঁজে বের করব। বলে আবরারকে জড়িয়ে ধরল। নোহা আর ওর মা ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। রাস্তার পাশে আইসক্রিম দেখে নোহার খেতে ইচ্ছে করছে। রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে গলাটাও শুকিয়ে আসছে। নোহা ওর মায়ের দিকে তাকিয়ে একদম শান্ত কণ্ঠে বলল, মামুনি, একটা আইসক্রিম কিনে দাও না। নোহা এমনভাবে বলল যে নোহার মা আশা খানম একটা মিষ্টি হাসি দিয়ে বলল, রোদের মধ্যে তোকে আর সামনে যাওয়া লাগবে না, তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি গিয়ে। রাস্তার ধারে যাবি না কিন্তু একদম। আশা খানম আইসক্রিম কিনতে চলে গেল। মাতৃকালীন সময়ে মেয়েদের আরও বেশি সুন্দর লাগে। কালো জর্জেটের শাড়ির সাথে ম্যাচিং করে কালো ব্লাউজ। নোহার চুলগুলো বেশ লম্বা, হাঁটুর 2-3 ইঞ্চি উপর অবধি, আর সিল্কি। চুলগুলো বেনুনি করে সামনের এক সাইডে এনে রেখেছে। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকায় ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। গরম লাগায় নোহার শাড়ির আঁচলটা কাঁধে উঠিয়ে নিয়ে ফাইল দিয়ে বাতাস করতে লাগলো। নোহার ফোনটা বেজে উঠতেই নোহা একরাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে বলল, সন্দেশের বাচ্চা, ফোন করার আর টাইম পাস না? আমি রোদের মধ্যে দাঁড়িয়ে ঘেমে একাকার হয়ে আছি। কোথায় গাড়ি নিয়ে আসবি তা না করে ফোন দিয়ে জ্বালাচ্ছিস। নোহার কথা শুনে আবরার রাগী গলায় ওপাশ থেকে বলে উঠল, বরফি, তুই একা কেন বেরিয়েছিস এই অবস্থায়? আমাকে একবার কল করতে পারতি। তুই কোথায় আছিস তাড়াতাড়ি বল, আমি এক্ষুনি আসছি। একদম ওই জায়গা থেকে নড়বি না। নোহার ভীষণ খারাপ লাগছে। তাই নোহা বেশি কথা না বলে আবরারকে ঠিকানাটা দিতে আবরার ফোন রেখে দিল। নোহা ওর মায়ের দিকে তাকিয়ে দেখলো দোকানে ভিড় থাকায় ওর মা এখনো আইসক্রিম কিনতে পারেনি। আর এদিকে একটা ট্যাক্সি বা রিক্সা কিছুই পাচ্ছে না। নোহার মুখে বিরক্তির চিহ্ন স্পষ্ট ফুটে উঠেছে। নোহার থেকে একটু দূরে একটা প্রাইভেট কার থামানো। নোহার কেন যেন মনে হচ্ছে প্রাইভেট কারে থাকা ব্যক্তিটার নজর নোহার দিকে, কিন্তু সে ছেলে নাকি মেয়ে দূর থেকে বুঝতে পারছে না ও। নোহার ফুটপাত থেকে রাস্তার ধারে নামলো ট্যাক্সির খোঁজে। কয়েক পা এগুতেই পেছন থেকে থেমে থাকা প্রাইভেট কারটা এসে নোহাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে গেল। নোহা মুখ থুপড়ে রাস্তায় পড়তেই নোহার থেকে খানিকটা দূরে গিয়ে প্রাইভেট কারটা থামতে ভেতর থেকে জানালা দিয়ে তিতা মুখ বের করে নোহাকে এক নজর দেখে মুচকি হেসে বলে উঠল, দ্য গেম ইজ ফিনিশ। সরি, আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারিনি আর। ডাক্তারের প্রথম কথাটুকু শুনে আর কিছু বলার আগে নিহান কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আর কি ডাক্তার, থেমে গেলেন কেন? প্লিজ বলুন। নোহা কি ঠিক আছে ডাক্তার? প্লিজ অ্যান্সার মি। নিহান এক প্রকার চিৎকার করেই বলল। ডাক্তার নিহানের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলে উঠল, উনি আর কখনো মা হতে পারবেন না মিস্টার খান।
ডাক্তারের কথা শুনে উপস্থিত সবার মাথায় বাজ ভেঙে পড়ল। নিহান কথাটা শুনেই কয়েক পা পিছিয়ে গিয়ে পড়ে যেতে নিলেই আবরার ধরে ফেলল। নুহার মা কান্নায় ভেঙে পড়ল।